প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেকচারে আমরা রাইট ফর্ম অফ ভার্ব অধ্যায়, এটি আমাদের সেকেন্ড ক্লাস। এখানে আমরা রাইট ফর্ম অফ ভার্ব থেকে 70টি কোশ্চেন আবারও আলোচনা করব। আমাদের প্রথম যে ক্লাসটি ছিল রাইট ফর্ম অফ ভার্বের উপরে, সেখানেও 70টি রাইট ফর্ম অফ ভার্ব ছিল। তাহলে টোটালি আমরা রাইট ফর্ম অফ ভার্ব 140টি আলোচনা করছি। আর 140টি রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের সামনের পরীক্ষার জন্য ইনশাল্লাহ যথেষ্ট। তোমরা লেকচারটি মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করো। তাহলে কথা বাড়াচ্ছি না, ক্লাসে চলে যাই আমরা। আমাদের ফার্স্ট কোশ্চেন আজকের 71। অল ব্র্যাকেটে রয়েছে বি, ওয়েল, দ্যাট ইন্ডস ওয়েল। অর্থাৎ এখানে বাংলা হবে শেষ ভালো যার, সব ভালো তার। এটি একটি প্রবাদ বাক্য। এখানে আমরা প্রবাদ বাক্য হলে বাক্যটি জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। এটি আমরা রুল নাম্বার 23-তে পড়েছি। চিরন্তন সত্য বাক্য, প্রবাদ বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাহলে উত্তর হচ্ছে অল ইজ ওয়েল, দ্যাট ইন্ডস ওয়েল। অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার। নেক্সট 72। অল মেন, ব্র্যাকেটে রয়েছে টু বি, ব্র্যাকেট ক্লোজ করে প্রেজেন্ট। তাহলে আমরা এই বাক্যটি পাস্ট টেন্স করতে হবে এমন কোনো সিগন্যাল এখানে দেখতে পাচ্ছি না। তাহলে বাক্যটি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। এটি আমরা রুল নাম্বার 30-তে আলোচনা করেছি, প্রাইভেট নোট। এখানে সাবজেক্ট রয়েছে অল মেন। মেন মিন্স প্লুরাল, তাহলে আর হবে অল মেন আর প্রেজেন্ট, যে সকল মানুষ উপস্থিত ছিল। নেক্সট রুল নাম্বার কোশ্চেন নাম্বার 73। আমেরিকা, ব্র্যাকেটে রয়েছে ডিসকভার বাই কলম্বাস। এই কোশ্চেনটি আমাদের সম্ভবত রিপিট হয়ে গেল। এটি একটি প্যাসিভ বাক্য, এটি আমরা আগের লেসনেও পড়েছি। এখানে পিছনে রয়েছে বাই কলম্বাস। বাই আর অবজেক্ট যদি কোনো বাক্যের পিছনে পাওয়া যায়, বাক্যটি প্যাসিভ অর্থ প্রদান করে থাকে। তাহলে এখানে কিন্তু আমরা রুল নাম্বার 10 অনুসারে উত্তর হবে আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। আমরা জানি কোনো বাক্যের শুরুতে যদি বস্তুবাচক সাবজেক্ট থাকে, তাহলে বাক্যটি প্যাসিভ হওয়ার একটি পসিবিলিটি থাকে। আবার অর্থ অনুযায়ী আমরা পরিষ্কার হয়ে গেলাম বাক্যটি প্যাসিভ অর্থ দিচ্ছে। রুল নাম্বার 10, ঘটনা অতীত, তাই আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করেছি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 74। ব্যাড নিউজ, ব্র্যাকেটে রয়েছে রান ফার্স্ট। এটিও একটি প্রবাদ বাক্য, চিরন্তন সত্য বাক্য। খারাপ সংবাদ দ্রুত আসে। তাহলে এটি আমরা রুল নাম্বার 23-তে ফেলে দেব। রুল 23 অনুযায়ী আমাদের উত্তরটি হবে ব্যাড নিউজ রানস ফাস্ট। চিরন্তন সত্য বাক্য হলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। এখানে নিউজ এর যুক্ত করা রয়েছে। এটি দেখতে প্লুরাল, কিন্তু আসলে এটি সিঙ্গুলার। নিউজ, এটি বানানটিতে এস আছে, কিন্তু এটা প্লুরালের এস নয়। এটি আমরা কারেকশানেও পড়েছি রুল নাম্বার 7। অনেকগুলো শব্দ, নিউজ, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স, অপটিক্স, হ্যাঁ, এগুলো আমরা জানি। অ্যারাবিয়ান নাইটস, গ্যালিভার ট্রাভেলস, পিলগ্রিমস প্রোগ্রেস, এই যে নাউনগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটি নাউনের শেষে কিন্তু এস যুক্ত করা আছে, বাট এগুলো সিঙ্গুলার, এটা কোনো কিছুর নাম। তাহলে এটি চিরন্তন সত্য বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করলাম আমরা। সাবজেক্ট ইজ সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের সঙ্গে এস যুক্ত করে দিয়েছি। তাহলে এটি আমাদের প্রাইভেট নোট রুল নাম্বার হচ্ছে 23। নেক্সট 75। বাংলাদেশ ইজ নট, ব্র্যাকেটে রয়েছে বাংলা ইজ নট, ব্র্যাকেটে রয়েছে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলছে বাংলা সারা পৃথিবী জুড়ে বলা হয় না।
তাহলে এখানে শুরুতে কিন্তু আমরা বস্তুবাচক শব্দ পেয়েছি, আর বস্তুবাচক শব্দ থাকলে বাক্যটি সবসময় প্যাসিভ হবে এমন নয় কিন্তু, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সারা পৃথিবীতে বলা হয় না, কে বলে এটি উল্লেখ করা নেই। যেহেতু এটি উল্লেখ করা নেই, তাহলে বাক্যটি প্যাসিভ অর্থ প্রদান করেছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি ইস দেয়াই আছে, তাহলে বাংলা ইজ নট স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা জানি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, এগুলোর পরে মূল ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়, কিন্তু এখানে আমরা ইসের পরে মূল ভার্বের পিপি ব্যবহার করেছি, কারণ বাক্যটি হলো প্যাসিভ অর্থ প্রদান করেছে। এটি আমরা রুল নাম্বার 10-এ পড়ে আমরা কমন পড়ে গেল, আমাদের রুল নাম্বার 10 প্রাইভেট নোট। নেক্সট 76, হি স্পিক্স অ্যাজ দো, হি ব্র্যাকেটে রয়েছে নট নো এনিথিং, তাহলে এখানে অ্যাজ দো রয়েছে। আমরা নিয়মে পড়েছি রুল নাম্বার 12, অ্যাজ দো, অ্যাজ ইফ এগুলোর পরে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, আর ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে ওয়ার হয়। তাহলে এখানে মূল ভার্ব রয়েছে নো, পাস্ট ফর্ম হওয়ার কথা ছিল নিউ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে একটি নট রয়েছে। সো বাক্যটাকে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ করতে গেলে কিন্তু আমাদেরকে এই যে ডিড নট, এই ডিডটাকে আমাদের নেগেটিভের জন্য এখানে ধার করতে হলো। তাহলে হি স্পিক্স অ্যাজ দো হি ডিড নট নো এনিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে কিছুই জানে না। তাহলে রুল নাম্বার 12-এ কমন পড়েছে এটি। এখানে নটের কারণে কিন্তু আমরা ডিডটাকে এনেছি, রিমেম্বার ইট। নেক্সট 77, ব্রেড অ্যান্ড বাটার ব্র্যাকেটে রয়েছে বি, তারপরে মাই ফেভারাইট ফুড অবলিক ব্রেকফাস্ট। তাহলে এটি কিন্তু আমরা কারেকশানে পড়েছি, কারেকশান রুল নাম্বার 10 আমাদের প্রাইভেট নোট। এখানে ব্রেড অ্যান্ড বাটার একই অর্থবোধক দুটো জিনিসকে যদি অ্যান্ড দ্বারা যোগ করা হয়, তাহলে আমাদের পরের ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করতে হয়। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারাইট ফুড অথবা ব্রেকফাস্ট। এখানে ব্রেড অ্যান্ড বাটার দুটি একই জিনিসকে যোগ করা হয়েছে অ্যান্ড দ্বারা, যেমন টু অ্যান্ড টু দুটি একই জিনিসকে যোগ করা হলো অ্যান্ড দ্বারা, তাহলেও কিন্তু পরের ভার্বটা সিঙ্গুলার করতে হয়, সেই নিয়মে পড়েছে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার আমার পছন্দের খাবার অথবা পছন্দের নাস্তা, দুটো বাংলা বলা যায় এটা। নেক্সট 78, কাটিং ডাউন ট্রি ব্র্যাকেটে রয়েছে স্টপ। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট হলো ওই বাক্যে কাটিং ডাউন ট্রি, পুরোটাই সাবজেক্টের কাজ করেছে, আইএনজি যুক্ত ভার্ব সাবজেক্ট হয়েছে। তাহলে কাটিং ডাউন ট্রি গাছ কাটা বন্ধ, কে বন্ধ করে দিল এটি উল্লেখ করা নেই, তাহলে বাক্যটি এখানেও কিন্তু প্যাসিভ অর্থ প্রদান করেছে। তাহলে কাটিং ডাউন ট্রি ইজ স্টপড, তাহলে এই প্যাসিভ অর্থ প্রদান করার কারণে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করলাম ইজ, আর মূল ভার্বের পিপি ফর্ম ব্যবহার করলাম। এটি আমাদের রুল নাম্বার 10-এ কমন পড়েছে। 79, ডু ইউ নো হোয়ার হি ব্র্যাকেটে রয়েছে গো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটি কোন টেন্স করতে হবে এমন কোনো সিগন্যাল নেই, আর যখন সিগন্যাল থাকে না তখন বাক্যটা আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। তাহলে উত্তরটা হচ্ছে ডু ইউ নো হোয়ার হি গোস, তুমি কি জানো সে কোথায় যায়, বাক্যের বাংলা এটাই। নেক্সট নাম্বার 80, তাহলে উপরের বাক্যটি কিন্তু আমরা এটি রুল নাম্বার 30-তে ফেলে দিলাম। 79 যে বাক্যটি এটি আমরা রুল নাম্বার 30-তে ফেলেছি। নাম্বার 80, ডোন্ট ট্রাই টু ব্র্যাকেটে রয়েছে বি, তারপরে ইমমরাল, যে অনৈতিক হওয়ার চেষ্টা করো না। এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি বাক্যে টু রয়েছে, আর টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে এখানে কিন্তু আমরা জানি বি বলতে এম ইচ আর ওয়াচ ওয়ার, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু টু এর পরে আমরা এম ইচ আর ওয়াচ ওয়ার কোনোটি ব্যবহার করতে পারবো না।
সুতরাং আমাদের উত্তরটা হচ্ছে ডোন্ট ট্রাই টু বি ইমরাল, অর্থাৎ অনৈতিক হওয়ার চেষ্টা করো না। এখানে টু এর পরে, তাই আমরা বিটাকে বি রেখে দিয়েছি। বি এর পরে যেহেতু আমরা টু এর পরে অ্যামিচার ওয়াচওয়্যার ব্যবহার করতে পারবো না, বিধায় আমরা বি এর কোনো পরিবর্তন করিনি। এখানে বি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে কাজ করছে। এটি আমাদের রুল নাম্বার 4-এ পড়েছি আমরা। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। নেক্সট 81, ইচ অফ দ্য গার্ল, ব্র্যাকেটে রয়েছে বি, প্রেজেন্ট হেয়ার, বলছে প্রত্যেক বালিকা এখানে উপস্থিত রয়েছে। তাহলে এখানে কিন্তু শুরুতেই আমরা ইচ দেখতে পাচ্ছি। ইচ মানে প্রত্যেক। এটি আমরা কারেকশন রুল নাম্বার 2-এ পড়েছি, যে শুরুতে ওয়ান, ইচ, এভরি, নো, আইদার, নাইদার এগুলো থাকলে পরের ভার্বটা সিঙ্গুলার করতে হয়। তাহলে ইচ অফ দ্য গার্ল ইজ প্রেজেন্ট হেয়ার, বলছে সবগুলো বালিকা এখানে উপস্থিত রয়েছে অথবা উপস্থিত আছে। এটি আমরা রাইট ফর্ম অফ ভার্বে প্রেজেন্ট টেন্স করে দিলাম, এটি রুল নাম্বার 30-তে পড়েছে। আবার শুরুতে ইজ রয়েছে, তাহলে কারেকশন, এখানে দুটো রুলের কম্বিনেশন ঘটেছে। একটি হলো কারেকশন রুল নাম্বার 2, আরেকটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রুল নাম্বার 30। নেক্সট 82, ইংলিশ, ব্র্যাকেটে রয়েছে বি, ব্র্যাকেট ক্লোজ করে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবারও কিন্তু বাক্যের শুরুতে আমরা বস্তু দেখতে পাচ্ছি ইংলিশ, কিন্তু এই বাক্যটি প্যাসিভ অর্থ প্রদান করেনি। এখানে বলা আছে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এটি চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, এটি প্যাসিভ অর্থ দিচ্ছে না। সুতরাং আমাদের উত্তরটি হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটিকে আমরা রুল নাম্বার 23, রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 23-তে আমরা এটিকে কমন ধরে নেব। নেক্সট ইংলিশ, ব্র্যাকেটে রয়েছে টিচ, ব্র্যাকেট ক্লোজ করে বলা হয়েছে ইন অল স্কুল ইন বাংলাদেশ। এবারও কিন্তু শুরুতে বস্তু রয়েছে ইংলিশ, বাট এবারের বাক্যটা কিন্তু আমাদের প্যাসিভ অর্থ প্রদান করছে। বলছে ইংরেজি আমাদের দেশের বা বাংলাদেশের সব স্কুলে শেখানো হয়। কে শেখায় এটি উল্লেখ করা নেই, তাহলে এটি প্যাসিভ ভয়েস। এটি আমাদের রুল নাম্বার 10-এ কমন পড়েছে। এখানে ঘটনা বর্তমান এবং প্যাসিভ অর্থ প্রদান করেছে। তাহলে ইংলিশ ইজ টট অল ইন অল স্কুল ইন বাংলাদেশ, বাংলাদেশের সকল স্কুলে ইংরেজি পড়ানো হয়, শেখানো হয়। তাহলে এই বাক্য দুটি কিন্তু লক্ষ্য রাখবা, 82 and 83 দুটিতেই সাবজেক্ট হলো ইংলিশ, কিন্তু প্রথমটি আমাদের অ্যাক্টিভ অর্থ প্রদান করেছে, আর সেকেন্ড যে বাক্যটি রয়েছে সেটি কিন্তু প্যাসিভ অর্থ প্রদান করেছে। রিমেম্বার ইট, প্যাসিভ অর্থ হলেই কিন্তু আমরা রুল নাম্বার 10-এ ব্যাক করে চলে যেতে হবে আমাদের। নেক্সট 84, 50 মাইলস, ব্র্যাকেটে রয়েছে বি, ব্র্যাকেট ক্লোজ করে এ লং ডিস্ট্যান্স, বলছে 50 মাইল পথ, এটা লম্বা দূরত্বের রাস্তা। তাহলে এটি চিরন্তন সত্য বাক্য। প্রথমত বি ভার্ব চিরন্তন সত্য বোঝানোর কারণে অ্যামিচ আর এর মধ্যেই একটা ব্যবহার করতে হবে। আর চিরন্তন সত্য না বোঝালে তখন আমরা পাস্ট টেন্স যদি বোঝাতো তাহলে বি ভার্ব আমরা ওয়াজ ওয়্যারের মধ্যে ব্যবহার করতাম। এবার কিন্তু আমরা অ্যামিচারের মধ্যে ব্যবহার করব। এটি রাইট ফর্ম অফ ভার্ব রুল নাম্বার আমরা 23-তে ফেলতে পারি। এটি চিরন্তন সত্য। আর এখানে কিন্তু শুরুতেই রয়েছে 50 মাইলস, ইট ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। এটা দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মাইলের জ্যামিতিক মাপটা কাটায় কাটায় সমান। সুতরাং কিন্তু এখানে বাক্যটি আমাদের ধরে নিতে হবে সাবজেক্টটিকে সিঙ্গুলার। এটি আমরা কারেকশন রুল নাম্বার 6-এ পড়েছি, যে একই দৈর্ঘ্য বা পরিমাপ প্রকাশ করে এমন সব সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে উত্তরটা হচ্ছে 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। তাহলে বি ভার্ব কিন্তু ওয়াজ ওয়্যারও রয়েছে, তার মধ্যে ওয়াজ হলো সিঙ্গুলার। আমরা চিন্তা করতে পারি তাহলে আমি ওয়াজ দিলাম না কেন, তাহলে বাক্যটি চিরন্তন সত্য, পাস্ট টেন্স তো করা যাবে না, এ কারণে আমরা ইজ দিয়েছি। নেক্সট, তাহলে আমরা বলতে পারি এই 84 নাম্বার উল্টিতে এক্স্যাক্টলি রাইট ফর্ম অফ ভার্ব কমন পড়েছে রুল নাম্বার 23 আর কারেকশন রুল নাম্বার 6, এই দুটি একসঙ্গে কম্বাইন হয়ে কিন্তু এই রুল নাম্বার কোশ্চেন নাম্বার 84 আমরা সমাধান করলাম। 85, অ্যারাবিয়ান নাইটস, ব্র্যাকেটে বি, ব্র্যাকেট ক্লোজ করে ভেরি ফাইন টু রিড।
এখানে আমরা সাবজেক্টটা দেখে কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে ইট ইস প্লুরাল, অ্যারাবিয়ান নাইটস। হ্যাঁ, এটা আরবের পাহারাদারগুলো। এই নাইট মানে প্রহরী, পাহারাদার। আর একটা আছে NIGHT, নাইট মানে রাত্রি। তাহলে অ্যারাবিয়ান নাইটস দূর থেকে দেখলে ডিকশনারি মিনিং মনে হবে আরবের পাহারাদারগুলি। আমার কাছে পড়তে সুন্দর, কিন্তু এটি আরবের পাহারাদারগুলি এরকম বললে হবে না। অ্যারাবিয়ান নাইটস এটা একটা বইয়ের নাম, উপন্যাস। তাহলে অ্যারাবিয়ান নাইটস যেহেতু একটা বইয়ের নাম, তাহলে এরপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। উত্তর হলো ইজ। অ্যারাবিয়ান নাইটস ইজ ভেরি ফাইন টু রিড। আরব্য উপন্যাস পড়তে অনেক মজার। তাহলে এটি চিরন্তন সত্য, এবং সে কারণেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করলাম। তাহলে এটি রাইট ফর্ম অফ ভার্ব, রুল নাম্বার 23। আবার কারেকশন রুল নাম্বার 7 বলা আছে অ্যারাবিয়ান নাইটস, ফিজিক্স, নিউজ, ইকোনমিক্স এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে পরের ভার্বটা সিঙ্গুলার করতে হয়। তাহলে এখানে দুটি রুল কম্বাইন করলাম আমরা, একটি রুল নাম্বার 7 কারেকশন, আরেকটি রুল নাম্বার রাইট ফর্ম অফ ভার্ব 23। এই দুটির কম্বিনেশন করে আমরা 85 এর আনসারটি নিলাম। তাহলে বড় ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বগুলোতে এরকম আসলে কারেকশন এবং রাইট ফর্ম অফ ভার্বের কম্বিনেশন পাওয়া যাবে। বাট ছোট ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব যেটা 6, 7, 8, 9, 10, 11, ইভেন 12 এগুলো জায়গার বেলায় কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বের এই কারেকশনের রুলসগুলো রাইট ফর্ম অফ ভার্বে কম্বাইন করতে হয় না। বাট অনার্স বা ডিগ্রি লেভেলে যখন বড় ক্লাস অথবা জবের পরীক্ষার জন্য, তখন কিন্তু আমাদের আসলে এই দুটি অধ্যায় একসঙ্গে রাইট ফর্ম অফ ভার্বের কাজ করে। কারেকশনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম অফ ভার্ব, এই দুটি রুলস একসঙ্গেই আমাদের এখানে কাজ করছে। তাহলে আমরা পরের নাম্বারে চলে যাব। রুল নাম্বার কোশ্চেন নাম্বার 86, গ্যালিভার ট্রাভেলস। গ্যালিভার্স ট্রাভেলস, ব্র্যাকেটে বি, এ ফেমাস বুক। তাহলে আমরা বুঝতেই পারছি গ্যালিভার ট্রাভেলস এটা একটা বইয়ের নাম, এটা জোনাথন সুইফট এর রাইটার। তাহলে এটি আমাদের কিন্তু এক্স্যাক্টলি এখানেও দুটি রুল কাজ করবে। একটি কারেকশন রুল নাম্বার 7, আরেকটি হচ্ছে বাক্যটি চিরন্তন সত্য অনেকটা, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব 23 অ্যান্ড কারেকশন 7 দুটো মিলিয়ে কিন্তু উত্তরটা হচ্ছে গ্যালিভার ট্রাভেলস ইজ এ ফেমাস বুক। এটা আমরা ওয়াজ করতে পারবো না, কারণ এটি চিরন্তন সত্য। না হলে বি ভার্ব তো ওয়াজও রয়েছে, ওয়াজও সিঙ্গুলার, এখানে ওয়াজ করা যাবে না, ইজ করতে হবে। 87, গ্যালিভার ট্রাভেলস, ব্র্যাকেটে রয়েছে রাইট, ব্র্যাকেট ক্লোজ করে বাই জোনাথন সুইফট। এবারও কিন্তু আমাদের সাবজেক্ট রয়েছে গ্যালিভার ট্রাভেলস, এটি বস্তুবাচক, এটি বইয়ের নাম। আবার উপরেও ছিল গ্যালিভার ট্রাভেলস, উপরের বাক্যটা ছিল অ্যাক্টিভ বাক্য, বলছে গ্যালিভার ট্রাভেলস একটা বিখ্যাত বই। আর নিচের বাক্যটা কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে, দেখো গ্যালিভার ট্রাভেলস, ব্র্যাকেটে রাইট, ব্র্যাকেট ক্লোজ করে বাই জোনাথন সুইফট, পিছনে বাই আর অবজেক্ট রয়েছে, তাহলে এটি প্যাসিভ অর্থ প্রদান করেছে। তাহলে উত্তর হবে গ্যালিভার ট্রাভেলস ইজ রিটেন বাই জোনাথন সুইফট। এটি কিন্তু আমরা আবার রুল নাম্বার 10-এ ফেলে দিলাম। বেশ বিষয়গুলো এই যে বাই এর কারণে প্যাসিভ ভয়েস হলো, এটি আমরা মনে রাখবো সুন্দর করে। নেক্সট 88, হ্যাড আই বিন এ বার্ড, বলছে আমি যদি একটি পাখি হতাম, আই ব্র্যাকেটে ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উঠতাম। এটি আমরা রাইট ফর্ম অফ ভার্ব রুল নাম্বার 19 নাম্বার রুলে আলোচনা করেছি, যে বাক্যের শুরুতেই যদি হ্যাড থাকে, এখানে হ্যাডটা কিন্তু আসলে ইফের ন্যায় কাজ করছে। হ্যাঁ, হ্যাড আই বিন এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম, তাহলে এখানে হ্যাড মানেই কিন্তু যদি অর্থ প্রকাশ করছে। তাহলে পরেরটি আমাদের করতে হবে উড হ্যাভ ভার্বের পিপি, আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। নেক্সট 89, হ্যাড আই বিন এ রিচ ম্যান, একই রকম ব্যাপার, শুরুতেই হ্যাড রয়েছে, তারপরে পরের অংশটাকে করতে হবে উড হ্যাভ ভার্বের পিপি। তাহলে আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, বলছে আমি যদি একজন ধনী ব্যক্তি হতাম, তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। এটি আমাদের রুল নাম্বার 19 রাইট ফর্ম অফ ভার্ব। এই রুল নাম্বারগুলো আমি বলছি আমার প্রাইভেট নোটের হিসাব করে। তো এটা যারা লেকচার শুনছেন বা শুনছো, তাদের আসলে রুল নাম্বারগুলো খুব বেশি ইফেক্ট ফেলবে না, কারণ আমরা এটি পড়ছি আসলে এক্স্যাক্টলি আমাদের প্রাইভেট নোট অনুসারে। নেক্সট নাম্বার 90, ইফ আই ওয়ার দ্য কিং, এখানে ইফ যুক্ত অংশটা, এই যে যেটা ইফ আই ওয়ার দ্য কিং, এটাই বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লোজে আমরা দেখতে পাচ্ছি ওয়ার এখানে মূল ভার্ব হিসাবে কাজ করছে, প্রিন্সিপাল ভার্ব। কারণ হলো ওয়ারের পরে আর কোনো প্রিন্সিপাল ভার্ব নেই এই বাক্যে, এই ক্লোজে। তাহলে আমাদের পরের ক্লোজটা করতে হবে উড হ্যাভ
ভার্বের পিপি। তাহলে ইফ আই ওয়ার দ্য কিং, আমি যদি রাজা হতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এটি আমাদের প্রাইভেট নোট অনুসারে রুল নাম্বার 18, 18 নাম্বার রুলে আমরা এটি আলোচনা করেছি। এখানে কিন্তু পরের অংশটা বলে রাখা ভালো, এই যে হ্যাভটাকে বাদ দিয়ে আমরা করতে পারতাম আই উড হেল্প, তখন ইডি থাকতো না, উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতাম, এটিও কিন্তু করা যাবে। ইফ আই ওয়ার দ্য কিং আই উড হেল্প দ্য পোর, বাংলা একই রকম থাকবে, আমি যদি রাজা হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। এখানে তোমরা লক্ষ্য করো আয়ের পরে কিন্তু ওয়ার দেয়া আছে। এক্স্যাক্টলি আমরা আয়ের পরে জানি ওয়াজ ব্যবহার করতে হয়, এখানে আমরা আয়ের পরে ওয়াজ দিলে কিন্তু এটি রং হয়ে যাবে, কারণ এই অংশটা যেটি সাবঅর্ডিনেট ক্লোজ, এখানে আমি যদি রাজা হতাম, এটি কিন্তু অসম্ভব ইচ্ছা বোঝাচ্ছে। আর অসম্ভব ইচ্ছা যখন বোঝায় তখন কিন্তু বাক্যটিকে সব সাবজেক্টের পরেই আমাদের বাক্যে ওয়ার ব্যবহার করতে হয়। এটি আমি আগেও বলেছি, আবারও বললাম। নেক্সট 91, হি ব্র্যাকেটে রয়েছে বি অ্যাবসেন্ট ফর এ উইক। আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 26, আমার প্রাইভেট নোট রুল নাম্বার 26-এ পড়েছি, বাক্যের পিছন দিকে যদি ফর অথবা সিঞ্চ আর সময় থাকে তাহলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তাহলে আমাদের উত্তর হওয়ার কথা ছিল হি হ্যাজ বিন, তারপরে মূল ভার্ব রয়েছে ব্র্যাকেটে বি, আর বি এর আইএনজি যোগ করে দিলে হয় বিং। এখানে কিন্তু হ্যাজ বিনের পরে একটা বিং যুক্ত করার কথা ছিল, কিন্তু এক্স্যাক্টলি ব্র্যাকেটে বি থাকার কারণে আমাদের কিন্তু আর মূল ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হচ্ছে না, যেহেতু সামনে আমরা অলরেডি বিন ব্যবহার করেছি। একই অর্থ দিয়ে দেবে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে অনুপস্থিত। এখানে আর বিং এর কোনো প্রয়োজন নেই, বিংটা আমাদের হাইড করা আছে বাক্যে। বি এর জায়গায় যদি ব্র্যাকেটে অন্য ভার্ব থাকতো, সাপোজ গো, সাপোজ সাপোজ রিড, সাপোজ লার্ন, সাপোজ আদার্স যে কোনো ভার্ব, তাহলে কিন্তু আমরা এই হ্যাজ বিন এর পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতাম। শুধু বি এর কারণে আমরা আর আইএনজি যুক্ত ভার্বটাকে ব্যবহার করতে হলো না, ওটি হাইড করে রেখেছি। তাহলে এটি হলো আমাদের রুল নাম্বার 26, প্রাইভেট নোট। নেক্সট 92, হি ব্র্যাকেটে রয়েছে গো, তারপরে আউট, জাস্ট নাও। আমরা রাইট ফর্ম অফ ভার্বের 25 রুল নাম্বারে পড়েছি যে বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, টুডে, আর্লিয়ার, এগুলো থাকলে বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তাহলে হি হ্যাজ গান আউট জাস্ট নাও, বলতে সে এইমাত্র চলে গিয়েছে, বাক্যের বাংলা। তাহলে এটি রুল নাম্বার 25, রাইট ফর্ম অফ ভার্ব। নেক্সট 93, হি ইজ শিওর অফ, ব্র্যাকেটে রয়েছে পাস, এখানে অফ হলো প্রিপোজিশন। আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 6-এ পড়েছি যে কোনো প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে হি ইজ শিওর অফ পাসিং, বলতে সে পাস করার ব্যাপারে, পরীক্ষায় পাস করার ব্যাপারে নিশ্চিত, শিওর। তাহলে এটি রুল নাম্বার 6, রাইট ফর্ম অফ ভার্ব। নেক্সট নাম্বার 94, হি লেফট আফটার আই, ব্র্যাকেটে রয়েছে অ্যারাইভ হেয়ার। তাহলে মাঝখানে এখানে আফটার রয়েছে, আর আফটারের আগের অংশটা রয়েছে পাস্ট ইনডেফিনিট, লেফট। তাহলে আমাদের নিয়ম পড়েছি আমরা রুল নাম্বার 20, রাইট ফর্ম অফ ভার্বে, যে মাঝখানে আফটার রয়েছে, এটি বাক্য কমপ্লেক্স সেন্টেন্স, এখানে আফটারটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আফটারের আগে রয়েছে পাস্ট ইনডেফিনিট, প্রথম ক্লোজটা মানে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আফটারের পরের ক্লোজটা করতে হবে আমাদেরকে পাস্ট পারফেক্ট। তাহলে উত্তর হলো আই হ্যাড অ্যারাইভড হেয়ার। তাহলে হি লেফট, সে বিদায় নিয়েছিল, চলে গিয়েছিল, জায়গাটি ত্যাগ করেছিল, আফটার আই হ্যাড অ্যারাইভড হেয়ার, আমি এখানে আবির্ভূত হওয়ার পরে বা আমি এখানে আসার পরে। তাহলে এটি রুল নাম্বার 20, রাইট ফর্ম অফ ভার্ব। নেক্সট 95, হি ইউজ টু, ব্র্যাকেটে রয়েছে ভিজিট, তারপরে দ্য প্লেস। আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 5-এ পড়েছি যে বি ইউজ টু যদি থাকে তাহলে বি ইউজ টু এর পরে করতে হবে আইএনজি, কিন্তু এখানে হি এর পরে কোনো বি ভার্ব নেই। হি এর পরে যদি অ্যামি, যার, ওয়াজ, ওয়্যার থাকতো তাহলে আমরা ভিজিটিং করে দিতাম, কিন্তু এখানে জাস্ট ইউজ টু আছে। তাহলে ইউজ টু এর পরে আমাদের করতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। উত্তর হবে হি ইউজ টু ভিজিট দ্য প্লেস।
বলছে সে এই জায়গাটি পরিদর্শন করত। ওটা অতীতে কোনো কাজের অভ্যাস বোঝাচ্ছে, ইউজ টু দিয়ে অতীতে কোনো কাজের অভ্যাস বোঝায়। তাহলে এটি আমাদের রুল নাম্বার 5 এর নোট পড়েছি আমরা, সেই নোট থেকে আমাদের এই কোশ্চেনটি হয়েছে। নেক্সট কোশ্চেন 96, আই ব্র্যাকেটে গো দেয়ার ইয়েস্টারডে। এটি অত্যন্ত সহজ একটি বাক্য। এখানে ইয়েস্টারডে রয়েছে। আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 27 পড়েছি। বাক্যে ইয়েস্টারডে থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। তাহলে সিম্পলি উত্তরটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। আমি সেখানে গতকাল গিয়েছিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 97, হি ব্র্যাকেটে রয়েছে গো টু ঢাকা লাস্ট ইয়ার। তাহলে ইয়েস্টারডের মতো কিন্তু লাস্ট ইয়ার, এখানে লাস্ট কথাটা আছে। এটিও রুল নাম্বার 27 পড়েছি আমরা। লাস্ট থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। কিন্তু পিছনে এবার আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন মার্ক রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে পাস্ট ইনডেফিনিটে আমরা জানি কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, তবে প্রশ্নবোধক চিহ্ন বা ব্র্যাকেটে নট যদি থাকে নেগেটিভ করার সময়, তখন কিন্তু আমাদের ডিড ধার করতে হয়। তাহলে উত্তরটি আমরা করেছি ডিড হি গো। এই ডু ডাজ ডিডের পরে সবসময় মূল ভার্বের দিতে হবে প্রেজেন্ট। তাই আমরা এখানে ওয়েন্ট রাখতে পারবো না। ডিড হি গো টু ঢাকা লাস্ট ইয়ার, বলে যে সে কি গত বৎসর ঢাকায় গিয়েছিল। যদি আমাদের পিছনে কোশ্চেন মার্কটা না থাকতো তাহলে আমরা কিন্তু আবারও আগের মতোই উত্তর করে দিতাম ওয়েন্ট। এই কোশ্চেন মার্কের কারণে কিন্তু আমাদের ডিড সামনে ব্যবহার করতে হলো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট নাম্বার 98, আই ব্র্যাকেটে সি হার লেটলি। আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 25 পড়েছি। লেটলি, জাস্ট, জাস্ট নাও এগুলো থাকলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তাহলে উত্তর হলো আই হ্যাভ সিন হার লেটলি। বলছে আমি তাকে দেখেছি একটু আগে বা এইমাত্র, হ্যাঁ এই টাইপের অনেকটা। অলরেডি, লেটলি, রিসেন্টলি সেম মিনিং দেয় প্রায়। তো এগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলা হয় এগুলোকে। তাহলে ইট ইজ রুল নং 25, রাইট ফর্ম অফ ভার্ব। নেক্সট 99, আই অ্যাম ব্র্যাকেটে রয়েছে হ্যাভ এ কাপ অফ টি। তাহলে এখানে কিন্তু আমরা বাক্যটা অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ নয়। আর অ্যাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি, এটি এর পিওর টেন্স থেকে এসছে। তাহলে অ্যামের পরে মূল ভার্বের আইএনজি করে দিতে হবে। আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি, বলছে আমি এক কাপ চা খাচ্ছি। এখানে হ্যাভ মানেই কিন্তু খাওয়া। হ্যাঁ, এটি চিবিয়ে চিবিয়ে খাওয়া হলে আমরা ইট বলতাম, কিন্তু টি বা কফি এটি চুমুক দিয়ে খেতে হয়। সে কারণে এটা কিন্তু হ্যাভটা ভাবার্থ হিসাবে ব্যবহার হয়েছে এখানে। বাক্যটি এটি অ্যাক্টিভ বাক্য, অত্যন্ত সিম্পল ব্যাপার। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী আমরা করেছি। নেক্সট 100, আই অ্যাম ইন্টারেস্টেড ইন। ইন হলো প্রিপোজিশন। আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 6 পড়েছি যে প্রিপোজিশনের পরে সবসময় মূল ভার্বের আইএনজি করতে হয়। তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড ইন গসিপিং। হ্যাঁ, আমি গসিপিং মানে গল্পগুজবে আমি ইন্টারেস্টেড, উৎসাহী অথবা আগ্রহী। এ বাক্যের বাংলা এরকম। নেক্সট 101, আই ব্র্যাকেটে রয়েছে হ্যাভ মাই ব্রেকফাস্ট বিফোর আই স্টার্টেড ফর কলেজ। এখানে মাঝখানে কনজাংশন রয়েছে বিফোর। এটি আমরা রাইট ফর্ম অফ ভার্ব রুল নাম্বার পড়েছি আমরা 21, যে মাঝখানে যদি বিফোর থাকে আর বিফোরের পরের ক্লোজটা যেটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটি রয়েছে পাস্ট ইনডেফিনিট স্টার্টেড, তাহলে আগের ক্লোজটা আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। উত্তর হবে আই হ্যাড হ্যাড। এখানে ব্র্যাকেটে যেহেতু হ্যাভ ছিল, হ্যাভের পাস্ট পার্টিসিপল হিসাবে মূল ভার্ব হ্যাড ব্যবহার করা হয়েছে, আর পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাড। আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর আই স্টার্টেড ফর কলেজ। বাংলা হবে আমি আমার কলেজে যাওয়ার আগেই নাস্তা করেছিলাম। রুল নাম্বার 21। নেক্সট 102, শেক্সপিয়ার ব্র্যাকেটে বিয়ার ইন 1564। তাহলে এটা অতীতের সময় উল্লেখ করা আছে। 1564 শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিল। তাহলে অতীতের সময় থাকলে আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। এক্স্যাক্টলি জন্মগ্রহণ করেছিল, এটি প্যাসিভ ভয়েসে রয়েছে। ও জন্মগ্রহণ কেউ একা একা করে না, কারো দ্বারায়, তার মায়ের দ্বারা বা বাবা, এগুলো আমরা বলতে পারি। ইট ইজ প্যাসিভ অর্থ দিচ্ছে। তাহলে শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564। প্যাসিভ অর্থ ঘটনা অতীত। এটি রুল নাম্বার 10 কমন পড়েছে আমাদের বেসিক্যালি। আর
1564 অতীতের সময়, এটি রুল নাম্বার 27। হ্যাঁ, দুটোই মিলিয়ে আমরা এটিকে করলাম। নেক্সট 103, দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ সেভারাল মিনিস্টার্স, ব্র্যাকেটে লিভ, তারপরে বাংলাদেশ জাস্ট নাও। জাস্ট নাও থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব দুটি রয়েছে, একটি হ্যাভ, একটি হ্যাজ। এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে দুটি, একটি হলো দ্য প্রাইম মিনিস্টার, আরেকটা হচ্ছে সেভারাল মিনিস্টার্স। এই দুটি রয়েছে, একটি সিঙ্গুলার, একটি প্লুরাল, মাঝখানে রয়েছে অ্যালং উইথ। আমরা রাইট ফর্ম অফ ভার্ব নয়, কারেকশনের আমরা রুল নাম্বার 8-এ পড়েছি। রুল নাম্বার 8, যে দুটি সাবজেক্ট থাকলে দুটির মাঝখানে যদি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পেনিড বাই এগুলোকে পাওয়া যায়, তাহলে আমাদের প্রথম সাবজেক্টটা মূল্যবান ধরতে হবে, দ্য প্রাইম মিনিস্টার, তাহলে এখানে মূল্যবান, আর সে অনুযায়ী আমাদের ভার্ব হবে হ্যাজ। তাহলে দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ সেভারাল মিনিস্টার্স হ্যাজ লেফট বাংলাদেশ। তাহলে প্রাইম মিনিস্টার অন্য অন্য কিছু মিনিস্টারদের সঙ্গে একসঙ্গেই বাংলাদেশ ত্যাগ করেছে জাস্ট নাও, এই মাত্র। তাহলে এখানে কিন্তু দুটি রুলের কম্বিনেশন করতে হলো, একটি হলো রাইট ফর্ম অফ ভার্ব 25, এই জাস্ট নাওটা, আরেকটি হচ্ছে কারেকশন রুল নাম্বার 8। এই দুটিকে কম্বাইন করে কিন্তু আমরা এই 103-র উত্তরটি করলাম। নেক্সট 104, হোয়ার ইউ, ব্র্যাকেটে সি হার লাস্ট নাইট। এখানে লাস্ট নাইট রয়েছে, এমন একটি বাক্য আমরা একটু আগেও করেছি। লাস্ট নাইট পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। রুল নাম্বার 27, পিছনে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাই সাহায্যকারী ভার্ব ধার করতে হবে আমাদের ডিড। উত্তর হয়ে গেল হোয়ার ডিড ইউ সি হার লাস্ট নাইট, তুমি গতকাল তাকে কোথায় দেখেছিলে। এখানে আমরা এই যে ডিড ব্যবহার করেছি, এ কারণে কিন্তু মূল ভার্বটা প্রেজেন্ট করে দিয়েছি সি। যদি আমাদের বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন না থাকতো, তাহলে কিন্তু আমরা সরাসরি উত্তর করে দিতাম স, তখন আর ডিড ব্যবহার করতাম না। এটি তাহলে রুল নাম্বার 27, রাইট ফর্ম অফ ভার্ব। নেক্সট, আই ডু নট মাইন্ড। এটা সিম্পল নিয়ম, মাইন্ডের পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। এটি আমরা রুল নাম্বার 6-এ পড়েছি, রাইট ফর্ম অফ ভার্বের প্রাইভেট নোট। তাহলে আই ডু নট মাইন্ড হেল্পিং করিম, বলছে আমি করিমকে হেল্প করি বা হেল্প করতে কিছু মনে করি না। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম, মানে আমি হেল্প করি, অ্যাজ ইউজুয়ালি আমি করিমকে হেল্প করি। সরাসরি রুল নাম্বার 6, রাইট ফর্ম অফ ভার্ব। নেক্সট, দ্য কালার অফ দ্য ম্যাঙ্গোস, ব্র্যাকেটে রয়েছে লুক বিউটিফুল। এটি আমরা কারেকশানে পড়েছি, কারেকশন রুল নাম্বার 1। বাক্যের শুরুতেই যদি দি কালার অফ, দি নাম্বার অফ, দি কোয়ালিটি অফ, হ্যাঁ, দি মেজরিটি অফ এগুলো পাওয়া যায়, তাহলে পরের ভার্বটা সিঙ্গুলার করতে হয়। এখানে কিন্তু আমাদের ম্যাঙ্গোস, এটিকে কোনো রকম ভ্যালু দেওয়া যাবে না, ম্যাঙ্গোস প্লুরাল, তাহলে তো এর যোগ করতাম না আমরা ভার্বটার সঙ্গে, কিন্তু আমরা দেখো এর যোগ করেছি লুকস। এটি দি কালার অফের কারণে আমরা করেছি, দ্য কালার অফের পরের ভার্বটি সিঙ্গুলার হবে। আর বাক্যটি এটি আমরা পাস্ট টেন্স করতে হবে এমন কোনো সিগন্যাল নেই, তাই বাক্যটিকে আমরা প্রেজেন্ট টেন্স করে দিয়েছি। নেক্সট, দ্য টিচার স দ্য স্টুডেন্টস, ব্র্যাকেটে গসিপ। এটি একটি সিম্পল সেন্টেন্স। এখানে আমাদের একটি মাত্র সাবজেক্ট রয়েছে দ্য টিচার, কিন্তু ভার্ব রয়েছে দুটি, একটি হলো স, এখানে ব্র্যাকেট নেই, আরেকটি গসিপ। তাহলে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে আমরা রুল নাম্বার 11 নাম্বার রুলে পড়েছি, সেকেন্ড ভার্বটা আইএনজি ফর্ম করে দিতে হয় অথবা 2+ প্রেজেন্ট ফর্ম। এখানে আমরা গসিপিং করেছি, দ্য টিচার স দ্য স্টুডেন্টস গসিপিং, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে গল্পগুজব করতে দেখেছিল। এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে না, তাই সেকেন্ড ভার্বটা জাস্ট আইএনজি করে জিরান করে দিয়েছি আমরা, গসিপিং। উদ্দেশ্য যদি বোঝাতো তাহলে আমরা সেকেন্ড ভার্বে টু আর প্রেজেন্ট ফর্ম করতাম। নেক্সট, উই গট দ্য সান সাম, ব্র্যাকেটে টু ডু বাই মি। এখানে গড রয়েছে, আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 9-এ পড়েছি। বাক্যে গেট, গড এগুলোর পরে মূল ভার্বের পিপি ফর্ম ব্যবহার করতে হয়। আবার এটা প্যাসিভ অর্থ দেবে, ওই জন্য পিছনে কিন্তু দেখো বাই মি দেয়া আছে। তাহলে আমাদের সিম্পলি উত্তর হবে হি গট দ্য সাম ডান বাই মি। তাহলে সে অঙ্কটি আমার দ্বারা, হ্যাঁ, করা অবস্থায় পেয়েছিল, অর্থাৎ আমি অঙ্কটি করেছি, সে এটা পেয়েছে, বাক্যটা এমন হবে। তাহলে এটি রুল নাম্বার 9, রাইট ফর্ম অফ ভার্ব। নেক্সট, পিপল শুড বি কনসাস অফ, ব্র্যাকেটে রয়েছে প্রিভেন্ট কোভিড-19।
এটিও আমরা রুল নাম্বার 6 রাইট ফর্ম অফ ভার্ব সহজ রুল অফ হলো প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে আমরা জানি আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয় তাহলে প্রিভেন্টিং পিপল শুড বি কনসাস অফ প্রিভেন্টিং কোভিড-19 তাই বলছে কোভিড-19 প্রতিরোধে মানুষদেরকে সচেতন হওয়া উচিত বাক্যের বাংলা নেক্সট হি নট ইয়েট ব্র্যাকেটে ডু দ্য সাম আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 27 পড়েছি যদি ইয়েট থাকে কোনো বাক্যে তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয় তাহলে এখানে নট আছে এই নটটি আমাদের প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হয়েছে হ্যাভ হ্যাজ তাহলে হ্যাভ হ্যাজের পরেই নটটি ব্যবহার করতে হবে উত্তর হবে হি হ্যাজ নট ইয়েট ডান দ্য সাম সে এখন পর্যন্ত অঙ্কটি করেনি তাহলে এটি রুল নাম্বার 25 পড়েছে রাইট ফর্ম অফ ভার্ব এটি প্রাইভেট নোট থেকে আমার বলা নেক্সট 111 হি স মি ব্র্যাকেটে গো ওভার দ্য হিল এখানে ডবল ভার্ব রয়েছে এটি সিম্পল সেন্টেন্স রুল নাম্বার 11 প্রথম ভার্ব রয়েছে স তারপরে রয়েছে গো তাহলে দুটি ভার্ব আছে উদ্দেশ্য বোঝায়নি সেকেন্ড ভার্বে তাই আইএনজি করে দেবো আমরা হি স মি গোয়িং ওভার দ্য হিল সে আমাকে দেখেছিল পাহাড়ের ওপার দিয়ে বা পাহাড়ের উপর দিয়ে যেতে বাক্যের বাংলা এটি হবে তাহলে এটি রুল নাম্বার 11 রাইট ফর্ম অফ ভার্ব নেক্সট হি ফাউন্ড দ্য ডোর আমরা রুল নাম্বার 9 পড়েছি গেট গট বা রিমেইন বিকাম ফাউন্ড এগুলোর পরে মূল ভার্বের পিপি ফর্ম ব্যবহার করতে হয় তাহলে হি ফাউন্ড দ্য ডোর ক্লোজড সে দরজাটি বন্ধ দেখেছিল বা সে দরজাটি বন্ধ পেয়েছিল রুল নাম্বার 9 আমাদের এটি ফেলতে হবে নেক্সট হোয়েন হি ওক আপ কমা দিয়ে ইট ব্র্যাকেটে রেইন এখানে হোয়েনটা সাব অর্ডিনেটিং কনজাংশন হিসাবে কাজ করছে এখানে প্রথম ক্লোজটা পাস্ট ইনডেফিনিট কিন্তু পরের ক্লোজটা আমরা পাস্ট পারফেক্ট করব না এটি আমরা বৃষ্টি হচ্ছিল এটি কিন্তু বৃষ্টিটা একবার হয়ে থেমে যায় না চলমান থাকে যখন শুরু হয় তাহলে আমরা পরেরটাকে অর্থ অনুযায়ী পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম হোয়েন হি ওক আপ যখন সে উঠেছিল ঘুম থেকে ইট ওয়াজ রেইনিং তখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা আমরা একটু ধরে নিচ্ছি অতীতে চলমান ছিল কিছুক্ষণ এই কারণে আমরা পরেরটিকে কিন্তু পাস্ট পারফেক্ট না করে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিয়েছি নেক্সট ফুটবল ব্র্যাকেটে রয়েছে প্লে ব্র্যাকেট ক্লোজ করে বিটুইন টু টিমস শুরুতে বস্তুবাচক সাবজেক্ট রয়েছে আমরা আগেই বলেছি শুরুতে বস্তুবাচক সাবজেক্ট থাকলে বাক্যটি কিন্তু প্যাসিভ হওয়ার পসিবিলিটি রয়েছে তাহলে এই বাক্যটি কিন্তু প্যাসিভ অর্থ দিচ্ছে দেখো যে ফুটবল দুটি দলের মধ্যে খেলা হয় কে খেলে প্লেয়ারদের কথা এখানে বলা নেই তাহলে প্যাসিভ অর্থ দিচ্ছে এবং এটি চিরন্তন সত্য রুল নাম্বার 10 কমন পড়েছে এটি তাহলে ফুটবল ইজ প্লেড বিটুইন টু টিমস রুল নাম্বার 10 এখানে ইসের পরে আমরা মূল ভার্বের পিপি ফর্ম ব্যবহার করেছি নেক্সট 115 উড দ্যাট আই ব্র্যাকেটে ফ্লাই ইন দ্য স্কাই বলছে আমি যদি আকাশে উঠতে পারতাম এটা কিন্তু এক্স্যাক্টলি অসম্ভব ইচ্ছা বোঝাচ্ছে এখানে উড দ্যাট রয়েছে আর উড দ্যাটের পরে আমরা জানি ব্র্যাকেটে যদি মূল ভার্ব থাকে তাহলে কুড আর প্রেজেন্ট ফর্ম করতে হয় তাহলে উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই আমি যদি আকাশে উঠতে পারতাম বা পারি বাক্যের বাংলাটা এমন হবে এটি আমাদের রুল নাম্বার 13 নাম্বার রুলে কমন পড়েছে এটি নেক্সট 116 নাম্বার এবার উইদাউট ব্র্যাকেটে আছে নো ব্র্যাকেট ক্লোজ করে রয়েছে আই ক্যানট কন্ডেম ইউ হার বলছে না জেনে তাকে আমি দোষ দিতে পারি না এখানে উইদাউট রয়েছে আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 6 পড়েছি উইদাউট মাইন্ড এগুলোর পরে কিন্তু আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয় তাহলে নোয়িং উইদাউট নোয়িং আই ক্যানট কন্ডেম হার বলছে না জেনে তাকে আমি কন্ডেমিন মানে দোষ দেয়া দোষী সাব্যস্ত করা তাকে আমি দোষ দিতে পারি না তাহলে এখানে কিন্তু নো ভার্বটা নর্মালি কিন্তু নো ভার্বটার কন্টিনিউয়াস টেন্স করা যায় না অর্থাৎ অ্যামিচার তারপরে নোয়িং অথবা হ্যাভ বিন হ্যাজ বিন তারপরে নোয়িং অথবা ওয়াচ ওয়ার তারপরে নোয়িং এই টাইপের কিন্তু করা যাবে না বাট এখানে কিন্তু টেন্সের বাইরে এসে উইদাউটের কারণে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার হয়েছে তখন কিন্তু নো এর সঙ্গে আমাদের আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে কোনো বাধা নেই নেক্সট ইট ইজ লাইকলি ব্র্যাকেটে রয়েছে রেইন টুডে
এখানে আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 14 14 নাম্বার রুলে পড়েছি। এই যে ইজ লাইকলি রয়েছে, ইজ লাইকলি মানে হচ্ছে বি লাইকলি। বি বলতে বি ভার্ব আছে, এখানে ইজ, তাহলে বি লাইকলি এর পরে কিন্তু টু আর প্রেজেন্ট ফর্ম করতে হয়। তাহলে ইট ইজ লাইকলি টু রেইন টুডে, বলছে আজকে সম্ভবত বৃষ্টি হবে, বা আজকে বৃষ্টি হতে পারে, বা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকগুলো বাংলা বলতে পারবো, বিকজ বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং। তাহলে এটি রুল নাম্বার 14, বি লাইকলি এর পরে টু আর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম আমরা। নেক্সট, ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট, এটি আমরা দেখতে পাচ্ছি একই রকম 116 মতোই উইদাউট রয়েছে, উইদাউট, এটি রুল নাম্বার 6-এ পড়েছি আমরা। উইদাউট এর পরে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নোয়িং, বলছে না জেনে একজন কারো উচিত কোনো কিছু না বলা, তাহলে না জেনে কোনো কিছু না বলা উচিত, এটাই আমাদের বাক্যের বাংলা। তাহলে রুল নাম্বার 6-এ কমন পড়েছে এটি। নেক্সট, আই ফিল লাইক, ব্র্যাকেটে রয়েছে ড্রিম। এখানে কিন্তু এই বাক্য সিম্পল সেন্টেন্স, কারণ একটি সাবজেক্ট রয়েছে আই, ভার্ব রয়েছে একটি ফিল, আরেকটি এখানে আছে ড্রিম। তাহলে দুটি ভার্ব রয়েছে। সিম্পল সেন্টেন্সে রুল নাম্বার 11-এ পড়েছি আমরা, সেকেন্ড ভার্বে আইএনজি করতে হবে। তাহলে আই ফিল লাইক ড্রিমিং, বলছে আমি স্বপ্ন দেখছি, আই ফিল লাইক ড্রিমিং, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, এরকম বাংলা হবে এটার। নেক্সট, উই গট দ্য বিল্ডিং, আমরা নিয়ম পড়েছি রুল নাম্বার 9-এ, গেট, গট এগুলোর পরে মূল ভার্বের পিপি ব্যবহার করতে হয়। তাহলে উই গট দ্য বিল্ডিং পেইন্টেড, বলছে আমরা বিল্ডিংটা রং করা অবস্থায় পেয়েছি, বা রং করিয়েছি, বাক্যের বাংলাটা এমন হবে। এটি পজিটিভ বাক্য, এই গটের কারণে পরে মূল ভার্বের পিপি করতে হলো, রুল নাম্বার 9। নেক্সট, 121, ওয়ান শুড রিড অনলি হোয়াট ওয়ান, ব্র্যাকেটে লাইক, বাক্যটা আমাদের অনেকটা চিরন্তন সত্য অর্থ দিচ্ছে। বলছে একজনের সেই কিছু পড়া উচিত যা সে পছন্দ করে, তাহলে এটি চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। ওয়ান শুড রিড অনলি হোয়াট ওয়ান লাইকস, যে একজন ব্যক্তি যা পছন্দ করে তাই তার পড়া উচিত, অপছন্দের কোনো কিছু পড়া উচিত নয়। তাহলে এটি চিরন্তন সত্য। এখানে ওয়ানটা সিঙ্গুলার নাম্বার, এটি আমাদের রুল নাম্বার 23-তে কমন পড়েছে, রাইট ফর্ম অফ ভার্বের 23। নেক্সট, ইট ইজ আই হু, ব্র্যাকেটে বি, ব্র্যাকেট ক্লোজ করে রেসপন্সিবল, এটি আমরা কারেকশনের রুল নাম্বার 4 অথবা 5-এ পড়াই প্রাইভেট গ্রুপে। এখানে কিন্তু হু রয়েছে রিলেটিভ প্রোনাউন, এই হু এর পরে আমরা ভার্ব দেব, অ্যাম, ইজ, আর কি দেব তা ডিপেন্ড করবে হু এর আগে কি আছে। এখানে আই আছে, আইটাকে আমরা বলবো তাহলে হু এর এন্টিসিডেন্ট। এন্টিসিডেন্ট মানে পূর্ববর্তী অংশ, অর্থাৎ হুটার উৎপত্তি হয়েছে মূলত আই থেকে। আর আইয়ের পরে আমরা জানি অ্যাম হয়, তাহলে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, বলছে আমি সেই যে দায়ী। বাক্যটি পাস্ট টেন্স করতে হবে, এমন কোনো সিগন্যাল নেই, সে কারণে আমরা এখানে ওয়াজ ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে হুয়ের কোনো মূল্য থাকছে না। যদি হুয়ের আগে থাকতো হি, তাহলে ব্যবহার করতাম ইজ, হুয়ের আগে থাকতো ইউ, ব্যবহার করতাম আমরা আর, তাহলে হুয়ের কোনো ভ্যালু নেই এখানে। এটি আমাদের কারেকশন রুল নাম্বার 5 এবং রাইট ফর্ম অফ ভার্বের আমরা রুল নাম্বার 23 বা 30 দুটোকে কম্বাইন করে আমরা এটি করেছি। নেক্সট, 123, ইংলিশ, ব্র্যাকেটে রয়েছে স্পিক অথবা ইউজ, ব্র্যাকেট ক্লোজ করে অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুরুতে বস্তুবাচক জিনিস রয়েছে ইংলিশ, তাহলে ইংরেজি সারা পৃথিবীতে বলা হয় অথবা ইংরেজি সারা পৃথিবীতে ব্যবহার হয়। কে ব্যবহার করে উল্লেখ করা নেই, তাহলে বাক্যটি প্যাসিভ অর্থ প্রদান করেছে। এবং ঘটনা বর্তমান রুল নাম্বার 10-এ পড়েছে কমন আমাদের, ইংলিশ ইজ স্পোকেন অথবা ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি সারা পৃথিবীতে বলা হয় অথবা ইংরেজি সারা পৃথিবীতে ব্যবহার করা হয়। রুল নাম্বার 10, রাইট ফর্ম অফ ভার্ব। নেক্সট, দ্য অফেন্ডার মে, ব্র্যাকেটে রয়েছে ফরগিভ, অফেন্ডার মানে যে ভুল করেছে বা যে অফেন্স করেছে, অপরাধ করেছে, তাকে ক্ষমা করা হতে পারে। তাহলে কে ক্ষমা করবে এখানে উল্লেখ করা নেই, তাহলে এটি প্যাসিভ অর্থ প্রদান করছে। এখানে কিন্তু মে রয়েছে, আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুল নাম্বার 7-এ পড়েছি, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড এগুলোর পরে, মডালসগুলোর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। তাহলে মে দেখেই কিন্তু আমরা এর পরে প্রেজেন্ট ফর্ম ফরগিভ দিয়ে দিলে আমাদের হবে না, কারণ এই বাক্যটি প্যাসিভ অর্থ প্রদান করছে।
তাহলে মেয়ের পরে আমাদের একটা বি যোগ করতে হবে, তাহলে দি অফেন্ডার মে বি ফরগিভেন। ক্লিয়ার? তাহলে যে অপরাধীকে ক্ষমা করা হতে পারে, এটি প্যাসিভ অর্থ, তাই মেয়ের পরে আমরা বি যোগ করেছি। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফরগিভের পাস্ট পার্টিসিপল ফরগিভেন। নেক্সট, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ব্র্যাকেটে বি ব্র্যাকেট ক্লোজ করে গুড, এটি আমরা কারেকশনের রুল নাম্বার 1-এ পড়েছি। শুরুতে যদি দি নাম্বার অফ থাকে তাহলে পরের ভার্বটা সিঙ্গুলার দিতে হয়। এখানে কিন্তু স্টুডেন্টসকে আমাদের মূল্য দেওয়া যাবে না। স্টুডেন্টসকে ভ্যালু দিলে আমাদের উত্তর দাঁড়াবে আর, কিন্তু আমরা স্টুডেন্টসকে ভ্যালু দেব না, ভ্যালু দেব দ্য নাম্বার অফকে। দ্য নাম্বার অফের কারণে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। উত্তরটি হলো ইস। আর এই বাক্যটি পাস্ট টেন্স করতে হবে এমন কোনো সিগন্যাল এখানে দেয়া নেই, তাই আমরা প্রেজেন্ট টেন্স করে দিলাম। তাহলে এখানে রাইট ফর্ম অফ ভার্ব রুল নাম্বার আমরা বলতে পারি 30, আর কারেকশন রুল নাম্বার 1। দুটো রুলের কম্বিনেশন ঘটেছে আমাদের এই 125 নং কোশ্চেনে। নেক্সট, উই স দ্য বয়েজ ব্র্যাকেটে ফ্লাই কাইটস। সিম্পল সেন্টেন্স, একটি সাবজেক্ট রয়েছে উই, ভার্ব রয়েছে প্রথমে একটি স, তারপরে আরেকটি রয়েছে ফ্লাই, এবং বাক্যটা দিয়ে উদ্দেশ্য বোঝাচ্ছে না। তাহলে 11 নম্বর রুল অনুযায়ী আমাদের উত্তরটা হবে ফ্লাইং। উই স দ্য বয়েজ ফ্লাইং কাইটস, বলছে আমরা ছেলেগুলোকে ঘুড়ি উড়াতে দেখেছিলাম। আমরা ছেলেগুলোকে ঘুড়ি উড়াতে দেখেছিলাম, রুল নাম্বার 11। নেক্সট, হি বিহেভস অ্যাজ ইফ হি ব্র্যাকেটে নো নাথিং অ্যাজ দো অ্যাজ ইফ উইশ ফেন্সি রুল নাম্বার 12-এ পড়েছি আমরা। এরপরে মূল ভার্ব আছে ব্র্যাকেটে, যেহেতু নো তাহলে ভার্বের পাস্ট ফর্ম। হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে ব্যবহার করে যেন সে সবই জানে। এটি বাক্যের বাংলা। তাহলে রুল নাম্বার 12-এ কমন পড়েছে এটি। নেক্সট 128, আই জাস্ট ব্র্যাকেটে হ্যাভ ব্র্যাকেট ক্লোজ করে মাই ব্রেকফাস্ট। তাহলে জাস্ট থাকলে আমরা আগেও পড়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়, রুল নাম্বার 25। তাহলে আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ব্রেকফাস্ট, এখানে হ্যাভটা হলো প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব, আর পরে যে হ্যাড রয়েছে এটা এই যে এদিকে মূল ভার্ব আছে ব্র্যাকেটে হ্যাভ, এই হ্যাভের পিপি হিসাবে রয়েছে হ্যাড। তাহলে আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ব্রেকফাস্ট, অর্থাৎ আমি আমার নাস্তা এইমাত্র খেয়েছি। 25 রুল নাম্বার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম আমরা। নেক্সট, দ্য বয় কেম টু আস ব্র্যাকেটে রান, এটি সিম্পল সেন্টেন্স। এখানে সাবজেক্ট রয়েছে দ্য বয়, প্রথমে একটি ভার্ব রয়েছে কেম, এখানে ব্র্যাকেট নেই, তারপরে আরেকটি ভার্ব রয়েছে রান। তাহলে সিম্পল সেন্টেন্সে ডবল ভার্ব রয়েছে, রুল নাম্বার 11। উদ্দেশ্য বোঝাচ্ছে না, পরেরটার আইএনজি। দ্য বয় কেম টু আস রানিং, যে ছেলেটা আমাদের কাছে দৌড়ে এসেছিল, রুল নাম্বার 11-এ কমন পড়েছে এটিও। নেক্সট, হি সেইড দ্যাট হি ব্র্যাকেটে গো দেয়ার নেক্সট ডে, এখানে দ্যাট রয়েছে মাঝখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর দ্যাটের আগের ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজ পাস্ট ইনডেফিনিট সেইড, পরেরটি হওয়ার কথা ছিল হ্যাড গান, কিন্তু আমরা করতে পারবো না কারণ এখানে নেক্সট কথাটা বলা আছে। তাই আমাদের করতে হবে কি, হি সেইড দ্যাট হি উড হ্যাভ গান দেয়ার দ্য নেক্সট ডে। এই নেক্সটের কারণে কিন্তু আমরা এটাকে আনরিয়াল পারফেক্ট করে দিলাম, তাই উড হ্যাভ আর ভার্বের পিপি ব্যবহার করলাম। উড হ্যাভ গান, হ্যাড গান দিলে কিন্তু এখানে ক্রস হয়ে যাবে। এটি আমরা রুল নাম্বার 20-তেই পড়েছি, 20 নাম্বার রুলের নোট। সে বলেছিল যে সে সেখানে যাবে পরের দিন, হ্যাঁ, কিন্তু যায়নি ধরে নিচ্ছি আমরা, এটি আনরিয়াল পাস্ট পারফেক্ট টেন্স করে দিলাম আমরা। নেক্সট, রুল নাম্বার কোশ্চেন নাম্বার 131, আই অ্যান্সার্ড ব্র্যাকেটে রয়েছে থ্যাঙ্ক, তারপরে হিম, এটি সিম্পল সেন্টেন্স। এখানে সাবজেক্ট একটি আছে আই, ভার্ব রয়েছে প্রথমটি অ্যান্সার, তারপরে আরেকটি রয়েছে থ্যাঙ্ক। সিম্পল সেন্টেন্সে ডবল ভার্ব, রুল নাম্বার 11। তাহলে উদ্দেশ্য বোঝাচ্ছে না, পরেরটার আইএনজি করতে হবে, তাই আমরা থ্যাঙ্কিং করেছি। তাহলে আই অ্যান্সার্ড থ্যাঙ্কিং হিম, বলছে আমি উত্তরে তাকে ধন্যবাদ দিয়েছিলাম, রুল নাম্বার 11-এ কমন পড়েছে এটি আমাদের। নেক্সট 132, আই ফ্যান্সি আই ব্র্যাকেটে টার্ন এ লিটল অবলিক ট্রিফল পেল, তাহলে এখানে কিন্তু ফ্যান্সি আছে, রুল নাম্বার 12-এ পড়েছি আমরা অ্যাজ দো অ্যাজ ইফ উইশ ফ্যান্সি, এর পরে ব্র্যাকেটে যদি মূল ভার্ব থাকে তাহলে পাস্ট ফর্ম করতে হয়। তাহলে আই ফ্যান্সি আই টার্ন এ ট্রিপল পেল, এইটা হবে এই রুল নাম্বার 12। তাহলে আই ফ্যান্সি মানে আমি কল্পনা করেছিলাম, বা আমি কল্পনা করেছিলাম যে আমি
পেল বিবর্ণ হয়েছিলাম, কিছু বিবর্ণ হয়েছিলাম, মানে একটা সংবাদ শুনে হয়তো আমার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এটি রুল নাম্বার 12 কমন পড়েছে। নেক্সট 133, আই ফিল লাইক, একটু আগেও করেছি আমরা এরকম একটি বাক্য। এখানে সাবজেক্ট আছে আই, সিম্পল সেন্টেন্স, পরে একটি ভার্ব রয়েছে ফিল, পরে আরেকটি ভার্ব রয়েছে ক্রাই ব্র্যাকেটে। রুল নাম্বার 11, সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে উদ্দেশ্য না বোঝালে পরেরটি আইএনজি করতে হয়। তাহলে আই ফিল লাইক ক্রাইং, বাংলা হবে আমার কান্না পাচ্ছে। এটি রুল নাম্বার 11 কমন পড়েছে। নেক্সট 134, আই হ্যাভ ব্র্যাকেটে হ্যাভ মাই মিল, এটি আমাদের সিম্পলি রুল নাম্বার 9 কমন পড়েছে। হ্যাভ এর পরে মূল ভার্বের পিপি দিতে হবে, তো ব্র্যাকেটে আছে আরেকটি হ্যাভ, তো এই হ্যাভের পিপি হবে হ্যাড। তাহলে আই হ্যাভ হ্যাড মাই মিল, বাংলা হবে আমি আমার খাবার খেয়েছি। এটি রুল নাম্বার 9 কমন পড়েছে। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের পিপি হয়। নেক্সট 135, আই হ্যাভ নট ইয়েট ব্র্যাকেটে টেক টি, ইয়েট আছে, ইয়েট থাকলে আমরা জানি বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। রুল নাম্বার 25, প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব দেয়া আছে হ্যাভ, তাহলে মূল ভার্বের পিপি করতে হবে। তাহলে টেকের পিপি করে দিই আমরা টেকেন। আই হ্যাভ নট ইয়েট টেকেন টি, বলছে আমি এখন পর্যন্ত চা খাইনি। রুল নাম্বার 25। আবার আমরা যদি চিন্তা করি হ্যাভ আছে রুল নাম্বার 9, হ্যাভের পরে ভার্বের পিপি দেব টেকেন, যেদিক দিয়ে চিন্তা করি আমাদের উত্তর কিন্তু এই টেকেনই হবে এখানে। নেক্সট, ইট ইজ হাই টাইম শি ব্র্যাকেটে চেঞ্জ হার হ্যাবিট, এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমরা জানি যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে উত্তরটা হচ্ছে ইট ইজ হাই টাইম শি চেঞ্জড হার হ্যাবিট, বলছে তার অভ্যাস পরিবর্তন করার এটাই উপযুক্ত সময়। এটি আমরা রুল নাম্বার 8 পড়েছি, রাইট ফর্ম অফ ভার্ব রুল নাম্বার 8। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট, আর এই শি যদি না থাকতো তাহলে কিন্তু আমরা করে দিতাম টু চেঞ্জ। নেক্সট, হি ব্র্যাকেটে বি ব্র্যাকেট ক্লোজ করে অ্যাবসেন্ট ফর এ উইক, এরকম বাক্য আমরা আগেও একটা করেছি। বাক্যের শেষ দিকে ফরের পরে সময় আছে, রুল নাম্বার 26, বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। উত্তর হওয়ার কথা ছিল হি হ্যাজ বিন এর পরে একটি বিং যুক্ত করার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু বিন রয়েছে সামনে তাই আমাদের ওই বিংটি আর না লিখলেও চলবে, ওই বিংটিকে আমরা এখানে হাইড করে রেখেছি, তাতেই আমাদের উত্তর হয়েছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক, সে 1 সপ্তাহ ধরে অনুপস্থিত। কিন্তু এখানে যদি বি এর জায়গায় ব্র্যাকেটে অন্য ভার্ব থাকতো তাহলে কিন্তু আমরা সে ভার্বে আইএনজি যোগ করে দিতাম, গোয়িং, রিডিং, ডুইং, কিন্তু বি থাকার কারণে আমাদের আর সেটি ব্যবহার করতে হলো না। নেক্সট 138, হি ব্র্যাকেটে বাই এ কার রিসেন্টলি, আমরা জানি রিসেন্টলি, ইয়েস, টুডে, আর্লিয়ার, জাস্ট নাও, এগুলো থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। রুল নাম্বার 25, তাহলে উত্তর করেছি সিম্পলি হি হ্যাজ বট এ কার রিসেন্টলি, সে সবেমাত্র একটি কার কিনেছে। নেক্সট 139, হি টক অ্যাজ ইফ হি ব্র্যাকেটে নো এভরিথিং, অ্যাজ ইফ রয়েছে মাঝখানে। রুল নাম্বার 12, প্রথম অংশটি রয়েছে পাস্ট ইনডেফিনিট টকড, তাহলে পরের অংশটি করতে হবে পাস্ট পারফেক্ট, উত্তর হবে হ্যাড নোন। তাহলে হি টকড, সে কথা বলেছিল, অ্যাজ ইফ যেন, হি হ্যাড নোন এভরিথিং, যেন সে সবই জানে, তাহলে এটা হবে সে এমনভাবে কথা বলেছিল যেন সে সবই জানে। রুল নাম্বার 12 এটি একটি নোট থেকে আমাদের এটি বাক্যটি এসছে। লাস্ট 140, হ্যাড আই গান টু কলকাতা, এখানে ইফের জায়গায় হ্যাড রয়েছে, বাক্যের শুরুতেই হ্যাড। রুল নাম্বার 19 পড়েছি আমরা যে বাক্যের শুরুতেই যদি হ্যাড থাকে তাহলে পরের ক্লোজটি করতে হবে উড হ্যাভ ভার্বের পিপি, এটি একটি কন্ডিশনাল বাক্য এবং এটি কমপ্লেক্স সেন্টেন্স এখানে, তাহলে পরেরটি উড হ্যাভ আর ভার্বের পিপি। হ্যাড আই গান টু কলকাতা আই উড হ্যাভ এনজয়েড এ লট, যা আমি যদি কলকাতা যেতাম তাহলে আমি অনেক উপভোগ করতে পারতাম, বাক্যের বাংলা। তাহলে এই মোটামুটি আমরা রাইট ফর্ম অফ ভার্ব 70টি আজকে আলোচনা করলাম, আগের ক্লাসে 70টি আলোচনা করেছি, টোটাল আমাদের দুটো ক্লাস মিলিয়ে 140। সাজেশনে আমার দেয়া রয়েছে 135 প্রাইভেট স্টুডেন্টদের জন্য, বাট আমি এখানে 5টি অতিরিক্ত যোগ করে দিয়েছি। তাহলে আমরা এই 140 যদি আমরা পড়ি তাহলে আমাদের কামিং যে এক্সাম রয়েছে, সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা ইংরেজি কম্পালসরি অথবা ডিগ্রি 3rd ইয়ার পরীক্ষা, আশা করি রাইট ফর্ম অফ ভার্ব আমাদের এই 140 যদি আমরা ভালো করে কন্ট্রোল নিতে পারি বুঝে শুনে, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি বরাবরের মতো আবারও বলছি, যারা আমার এই চ্যানেলটি দেখছো, আমার এই ভিডিওগুলি দেখছো,
দেখে তোমরা উপকার পাবে অবশ্যই, এখনো পাচ্ছ। তো তোমাদের প্রতি আমার অনুরোধ, আমি একজন শিক্ষক, আমার অন্য কিছু চাওয়ার নেই তোমাদের কাছে। দাবি একটি, সেটি হলো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে হেল্প করো। ভালো থেকো। হয়তো শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে নতুন গ্রামারের সলভ ক্লাস নিয়ে। সেটি সম্ভবত আমরা আলোচনা করব কারেকশন। তো দেখা হোক, ততদিন পর্যন্ত ভালো থাকো তোমরা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।